এই কথাটার জবাব বিএনপির কোন নেতা দিবেন না। ডক্টর মাহমুদুর রহমান সাহেব বলেছেন 5ই আগস্টের আগে উনি স্বাধীন ছিলেন না, অন্য কেউ স্বাধীন ছিল না, আমি স্বাধীন ছিলাম না, বাংলাদেশের জনগণ স্বাধীন ছিল না, মুখ ফুটে একটা কথা বলতে পারতো না, দেশের মধ্যে স্বাধীনভাবে একটা বাণিজ্য করতে পারতো না, দেশের ভিতরে রাজনীতি সঠিকভাবে করতে পারতো না, ব্যবসা ঠিক মতো করতে পারতো না, সোশ্যাল ওয়ার্ক ঠিক মতো করতে পারতো না, হসপিটালে ঠিক মতো যেতে পারতো না, জীবন ছিল দুর্বিষহ। তাইলে 5ই আগস্ট 2024-এ ছাত্ররা যেটা এনে দিয়েছে সেটা হচ্ছে আমাদের দেশের প্রকৃত স্বাধীনতা। এই প্রথমবারের মতো আমরা মাথা ঘুরে ভারতের মুখোমুখি দাঁড়িয়ে বলছি, গেট দ্য হেল আউট, দিস ইজ আওয়ার কান্ট্রি। মাহমুদুর রহমানের সাথে আমি একমত। 5ই আগস্টের যে স্বাধীনতা ছিল, এই স্বাধীনতাটা ছিল 1971 সালের 16 ডিসেম্বরের স্বাধীনতার চেয়েও অনেক মূল্যবান। কারণ 1971 সালের 16 ডিসেম্বর যে স্বাধীনতা এসেছে, ওই স্বাধীনতার পরের দিনও 17-18 ডিসেম্বরেও ভারতীয় বাহিনী বাংলাদেশে ছিল এবং পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে নাই। কিন্তু 5ই আগস্ট, আমি 5ই আগস্ট বলবো না, আমি বলবো 8ই আগস্ট 2024, যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেছে, ওই দিন ভারতীয় কোন সৈন্য, ভারতীয় কোন হারামজাদা বাংলাদেশে দাঁড়িয়ে বলে নাই যে এটা ভারতীয় এন্টিটি, আমরা স্বাধীন হয়েছি সত্যিকার অর্থে। মাহমুদুর রহমানের কথার সাথে সুর মিলিয়ে আরেকটা কথা আমি বলতে চাই, ছাত্ররা পারে নাই একটা জায়গায়। আমি মাহমুদুর রহমানের সাথে সুর মিলিয়ে আমি কথাটাকে ডিফারেন্ট ওয়েতে যদি আমি ইন্টারপ্রেট করি, যে ছাত্ররা পারে নাই, ছাত্ররা 2টা জিনিস পারে নাই এখন পর্যন্ত, সরি 2টা না 3টা জিনিস পারে নাই, কিন্তু মূল একটা জিনিস পেরেছে। মাহমুদুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ছাত্ররা একটা জিনিস পেরেছে, বাকিগুলো আমার আপনার সবার দায়িত্ব। কি জিনিস পেরেছে? ভারত ওয়াকারের মাধ্যমে, চুপ্পুর মাধ্যমে চেয়েছিল আসিফ নজরুলকে সরকার প্রধান করতে। ছাত্ররা এই বিপ্লবের পরে রাজনৈতিক প্রস্টিটিউটদের, ভারতীয় প্রস্টিটিউটদের সরিয়ে তারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মহামানবকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছে। মূল কাজটা তারা করেছে। এখন আপনি যেগুলোর ব্যর্থতার কথা বলেছেন, আমি আপনার সাথে একমত মাহমুদুর রহমান সাহেব। ওই একই দিনে যদি 3 বাহিনীর প্রধানকে পদচ্যুত করা হতো, চুপ্পুকে যদি বঙ্গভবন থেকে সরানো হতো, সংবিধানকে যদি ডিসপোজ করা হতো, তাইলে আজকের আমরা যে স্ট্রাগলটা করছি, এই স্ট্রাগলটা আমাদের মধ্যে আর থাকতো না। এখন সমস্যা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে এতদিন আমি মনে করতাম শুধু আওয়ামী লীগই ভারতীয় রাজনৈতিক দল, কিন্তু আমি তো আর জানতাম না যে বিএনপি বিজেপি হয়ে গেছে। আমি তো এটা জানতাম না। কেন জানতাম না? আপনারা দর্শকবৃন্দ, আপনারা প্রায় শুনতেন হাসিনা বলতো ধর্ম যার যার, উৎসব সবার। তো আমরা কি মনে করছি হাসিনা চলে গেছে, এই ডায়লগ আমাদেরকে আর শুনতে হবে না, আমরা তাই মনে করছি না যে হাসিনা চলে গেছে, এটলিস্ট এই জাহান্নামী কথাবার্তা আমাদেরকে আর শুনতে হবে না। কিন্তু না, শুনুন হাসিনার কথা অন্য একজনের মুখ থেকে কেমনে বের হয়। ধর্ম যার যার, উৎসব সবার। আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি। আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি। এটা আমার শৈশব, কৈশোর, আমার যে চেতনা, সেই চেতনার মধ্যে আমি এটাকে লালন করি। ঠিক একইভাবে আমার দলও সে একই কথা বিশ্বাস করে। শুনেছেন? আপনারা শুধু কিশোরগঞ্জের ফজারে গালি দিবেন, এই ঠাকুরগাঁয়ের এই 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 ওটারে কি বল, এই যোগী, এই যোগীরে কি বলবেন? এটা তো একটা যোগী, ভারতীয় যোগী, ভারতীয় যোগী, ভারতীয় দালাল। সন্তোষ শর্মার চেয়েও ডেঞ্জারাস। সন্তোষ শর্মা কোন জায়গায় গেলে আমরা তো বুঝি এই শালা শর্মা, বালবালা সম্পাদক।
কিন্তু এই যোগী কোথাও যায়, গিয়ে বলে আমি জিয়াউর রহমানের দলের মহাসচিব, এবং সে বলে এই কথা। তাইলে আমি একটা কথা বলি, ভারতীয়দের ভাষায় মোদির স্লোগান হলো জনপ্রিয়তার জন্য ভারতে হিন্দু খতরে মে হ্যায়। মোদির স্লোগান ইন্ডিয়ায় হিন্দু খতরে মে হ্যায়। আর এই গাবুরের কথা শুনে আমার মনে হয় বিএনপি খতরে মে হ্যায়, বেগম জিয়া খতরে মে হ্যায়, তারেক জিয়া খতরে মে হ্যায়। যখন এই যোগী মির্জা ফাকু সে বলে ধর্ম যার যার উৎসব সবার, সে নাকি অভিনয় করেছে পূজা মণ্ডপে গিয়ে। গত 17 বছরে তো মির্জা ফখরুল এই অভিনয়টা চালিয়ে আসছে, শুধু তারেক রহমানের চোখে পড়ে না, কারণ তার কপালে বোধহয় তিলক লাগায় দিছে, দিয়ে আবার মুইচা দিছে, কারণ ওইটা যাতে কেউ দেখতে না পারে। বুঝেছেন? এখন এই লোক যদি এই কথা বলে, তাইলে শফিক রহমান, ডক্টর শফিক রহমান জামাত ইসলামের, তার কথাবার্তা যদি কিছুটা ইমব্যালেন্স হয়, কারণ কি উনিও তো একসময় জাসদ করেছেন। শফিক রহমান অফকোর্স একজন ভালো মানুষ, অফকোর্স নিরহংকারী একজন দূরদর্শী মানুষ, কিন্তু কোন একটা জায়গায় উনি কি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, অথবা এটার উপরে কি ওনার কোন স্পেসিফিক ব্যাখ্যা আছে? মাহমুদুর রহমান সাহেব যেভাবে খোলামেলা জানতে চেয়েছে, আজকের যদি তাকে আপনারা এভাবে মিটিং এ ডাকেন এবং পরবর্তী সময় গভর্নমেন্ট ফর্ম করে যদি এই সন্তোষ শর্মার এই ধর্মমন্ত্রী বানায় দেন, তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে? আপনারা কি তাইলে ধর্মটাকে মিসইন্টারপ্রেট করছেন না? ওটাকে কি বলে, বিভিন্ন ধর্মের যেটাকে ইন্টারফেইথ কোঅপারেশন, ইন্টারফেইথ রিলেশনশিপ, এটাকে আপনারা মিসইন্টারপ্রেট করছেন না? যার ব্যাংক অ্যাকাউন্টে 200 কোটি টাকার উপরে পাইছে এই ধরনের একটা লোককে, যাকে দুদক ইনভেস্টিগেট করছে, যার উপরে তকমা লাগানো আছে রয়, তাকে আপনারা কেন ডাকেন? এবং আরো একটা জিনিস আমার মাথায় ঢুকলো না, শিবিরের সভাপতি বলল যে সে জানতো না এই লোক আসে, কিন্তু আপনারা একটা ভিডিও দেখেন, এই ভিডিওটায় শিবিরের সভাপতিকে দেখা গেল সন্তোষ শর্মার পা ছুঁয়ে সালাম করতে গেছে। দেখুন দর্শক বৃন্দ, ভারত মাতা কি। আবার দেখেন ভিডিওটা শুরুতেই শিবিরের সভাপতি কি করতেছে, ভারত মাতা কি। দেখেছেন তো শিবিরের সভাপতি কি? ভারত মাতা কি। তো শিবিরের সভাপতি সন্তোষ শর্মার পা ছুঁয়া মাথা নোয়া উনি কি সেজদা করতেছিল, না পা ছুঁয়া সালাম করতেছিল, নাকি ওটাকে কি বলে নমো নমো হরে রম এগুলো কইয়া সেজদা করতেছিল? কোনটা মানে আসলে কোনটা করতেছিল শিবিরের সভাপতি? তো শিবিরের সভাপতি যদি তাকে হরে রাম কইয়া প্রণাম করতে থাকে, সেবা করার জন্য মাথা নোয়ায়, তাইলে এই উনি এই শিবিরের সভাপতি কেন ব্যাখ্যা দিতে গেল যে না আমরা জানতামই না উনি আসছে? এবং এই শিবিরের সভাপতি যখন এই প্রণাম করতে গেছে, পাশে তো মানব জমিনের সম্পাদক মতি মিয়া বসে আছিল। এই মতি মিয়া তো আরেক গাবুর, হুবড়ি, এর মতো মির্জা ফখরুলের মতো ড্রামা জানে। ড্রামা জানে কেন জানেন? সে সত্যকে গ্রহণ করতে পারে না। ওয়াকারের মিনিমি বাটপার মুশফিক ফজল আনসারী যখন স্টেট ডিপার্টমেন্টে গিয়া ম্যাং ম্যাং করতেছিল, আমি কথা বলতেছিলাম, এই মতি মিয়া আমাকে রেফার করছে জনৈক বাংলাদেশী, এবং আমি যখন ফোন করছি বলে আস্তাগফিরুল্লাহ, আমি ভাই আমি বিষয়টাকে এইভাবে জানতাম না। পরে আর আমার ফোনের ডরে উনি আর অফিসেও বসতেন না। এখন এই মতি মিয়ার পাশে বৈশা, মানব জমিনের মতি, তার পাশে বৈশা শিবিরের সভাপতি যখন এই সন্তোষ শর্মাকে পারে তো সিজদা দেয়, তো তাইলে কি হইলো? আবার দেখেন আপনারা একটু শিবিরের সভাপতির, একটু আপনারা দেখবেন, শুরুতেই দেখবেন ভারত মাতা কি। দেখছেন? দেখুন, সে যদি ওখানে বসে বলে আমি এটা করি নাই, আমি সন্তোষ শর্মাকে চিনতাম না, পাও ছুঁয়া সালাম দিতে যাই নাই, এই কথা তো এখনই পার পাবে? একটা কথা আমি আপনাদেরকে বলি, ছোট সময় আমার প্রিয় শিক্ষক কানাইলাল সে, আমি কিন্তু ছোট সময়
সচেতন কতটা ছিলাম তা আমি জানি না। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, আমি কিন্তু কানাইলাল শিলকে আমার যতদূর মনে পড়ে আমি বোধহয় 5 ছুঁইয়া সালাম করছি 2-4 বার। আমি যদি বলি হ্যাঁ আমার মনে পড়ে, আমি অস্বীকার করব না, কিন্তু ওটা প্রণাম ছিল না। আমি স্কুলে ভালো করছি, তখন কানাই স্যার সামনে আসছে, আব্বা আম্মার সামনে আসছে, তাকে সালাম দিতে বলছে, আমি দিছি। আমার 7-8 বছর বয়সে অফকোর্স আমি দিছি, আমার মনে পড়ে। কিন্তু এটা নিয়ে আমাদের মুসলমান ধর্মের কালচারের কিছুটা মিসইন্টারপ্রিটেশন আছে যে আমরা এভাবে সালাম দেব অথবা দেব না। এখন কথাটা হচ্ছে যে শিবিরের সভাপতি যেভাবে সন্তোষ শর্মার সামনে মাথাটা নোয়াইয়া প্রণাম করতেছিল, বিষয়টা কোন দিকে গেল তাই না? বিষয়টা এভাবে গেল যে ওনারা ওনাদের পজিশনটাকে ঠিকমতো ব্যাখ্যা করতে পারছে না। এখন এটা নিয়ে ডক্টর মাহমুদুর রহমান সাহেব উনি মন্তব্য করেছেন। এটা নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট খুব জোরালো ভাবে কিছু কথা বলেছে, যে উনি যখন কথা প্রতিবাদ করেছে শক্ত ভাষায় তাকে সমালোচনা করেছে। যারাই বলেছে অনলাইন অ্যাক্টিভিস্টদের যে সমালোচনা করেছে, খুব নোংরা ভাষা ব্যবহার করেছে। আমি এটাকে বলেছি যে নোংরা ভাষা বলতে কোনো কথা নাই, প্রতিবাদের ভাষা যে কোনো ভাষা হবে। কারণ আমরা আর সীতানাথ বসাকের আদর্শ লিপের ওই ভাষায় বসে নাই, যেখানে বসছে ওই ছোট সময় কুকুরের কাজ কুকুরে করেছে, এইসব আজাইরা ডায়লগ দেওয়ার সময় নাই। এখন আমরা আর ওই পৃথিবীটা বাস করি না। প্রতিবাদের ভাষা যখন শুরু হবে তখন একটা কথা আপনি মনে রেখেন, যারা ভদ্রতা খুঁজেন না তাদের কোমর পেঁচাইয়া সেটাইয়া যদি একটা বাড়ি দেয়, ঘুইরা বলবে আরে কুত্তার বাচ্চা, লাফাই উঠে গালি দিবে। এইসব ভদ্রতার কথা আমারে শিখায়েন না। তো এই অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে কেউ যদি ডক্টর শফিকুর রহমান এবং জামাত সম্পর্কে কথা বলে, আমি জামাতের প্রত্যেকটা লোককে ধৈর্য ধারণ করতে বলবো। রেদার আমি ডক্টর শফিকুর রহমানকে বলবো এবং নায়েবে আমির তাহের সাহেবকে বলবো, ওনারা যেন যে অভিযোগটা এসেছে সন্তোষ শর্মাকে নিয়ে হুবহু এই কথাটা একটা ব্যাখ্যা দাঁড় করাতে। যদি ব্যাখ্যা দাঁড় করাতে না পারেন, আপনাদের ব্যর্থতা এটা। আপনাদের সেন্ট্রাল কোনো মুখপত্র নাই, আপনাদের কোনো মাউথপিস নাই। আপনাদের এত বড় একটা দল, আপনারা হসপিটাল করেন, আপনারা স্কুল করেন, আপনারা জনসেবা করেন, আপনারা জব ক্রিয়েট করেন, একটা মুখপত্র রাখতে পারেন না যে মুখপত্র জামাতের দলীয় মতামতটাকে সব সময় প্রকাশ করবে? আপনাদের ভিতরে এই যোগ্যতা, এই মননশীলতা, আপনাদের এই দূরদৃষ্টি আপনাদের ভিতরে তৈরি হয়। এখন আমাকে আপনারা গালি দিতে পারেন, জেকব মিল্টন জামাত ইসলামের গালি দিছে না, আমি বলবো কি জানেন, জামাত হাজারো ভালো কাজ করেছে বাংলাদেশের জনগণের পক্ষে। বাংলাদেশ জামাতে ইসলামী জনগণের স্বার্থে স্কুল কলেজ করেছে, মাদ্রাসা করেছে, ব্যাংক করেছে, আরো দাতব্য চিকিৎসালয় করেছে, করে না এমন কিছু নাই। কিন্তু এত কিছু করার পরে এটার যে একটা কৃতিত্ব, এটা নেয়ার মতো যে ভাষার প্রয়োগ, এটা নেয়ার মতো যে আলাপ আলোচনা, এটা আপনারা করেন নাই। ভেঙে ফেল রেল পাট রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি।